হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে একটা খুব হট টপিক আর খুব ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি। টপিকের টাইটেল কি? ইন্ডিয়াস মাল্টি ডোমেন ডিটারেন্স। তো এটা কেন ইম্পর্টেন্ট? কেন পড়তে হবে? কোথায় আমাদেরকে হেল্প করবে? আর এই টপিকে আরও কি আছে? এই সব কিছু জানার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হলো রাইস আইএস জিরো স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th of April 2026, যেখানটায় কি আপনারা আপ টু 100% জিএস স্কলারশিপ টেস্ট পেতে পারবেন ফর 10 months প্রি কাম মেন্স কোর্সেস অ্যান্ড 2 years জিএস প্রি কাম মেইন কোর্সেস। আর ইয়েস, এই দুটো কিন্তু বোথ উইকডেজ আর উইকেন্ড ব্যাচেসের জন্য অ্যাপ্লিকেবল হবে। আর যদি আমি এক্সামের যদি কিছু ফিচার্সের বলি, তবে এর যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু ফর দিস স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল কিন্তু কমপ্লিটলি ফ্রি রাখা হয়েছে। এর মোড অফ এক্সামিনেশন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন হবে আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী। আর যদি এক্সাম প্যাটার্নের কথা বলি, ইট উড বি ফর 2 hours অ্যান্ড 100টা প্রশ্ন, পুরো সেম লাইক ইউপিএসসি প্রিলিমস পেপার 1। যদি এই এক্সাম রিলেটেড বা স্কলারশিপ টেস্ট রিলেটেড আপনাদের আর কোনো কোয়ারিজ থাকে, তবে সেটা আপনারা রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও লগ ইন করে ক্লিয়ার করতে পারেন, বা যদি আপনারা চাইছেন যে ফোন করে কথা বলতে চাইছেন, তো গিভেন নাম্বারেও ফোন করতে পারেন। অ্যান্ড এট লাস্ট আপনারা যদি ভাবেন যে আপনারা ডাইরেক্টলি স্ক্যান করে রেজিস্টার করে দিতে চাইছেন, তবে যে স্ক্যান কিউআর কোডটা আপনাদের স্ক্রিনের রাইট সাইডে আছে, আপনারা সেটার মাধ্যম দিয়েও কিন্তু স্ক্যান করে ডাইরেক্ট নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি তবে টপিকে জাম্প ইন করি। টপিকে জাম্প ইন করার আগে যেরকম আমরা এভরি টাইম দেখি যে এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 ইকোনমিক্সে হেল্প। আপনি বলছেন, আরে এটা তো ডিফেন্স, either ইন্টারনাল সিকিউরিটি বা জিএস 3 ডিফেন্স। ইয়েস, ইকোনমিক্সের একটা পার্ট ইনফ্রাস্ট্রাকচার, বা তার মধ্যে যদি আমরা ডিফেন্স দেখি সেখানটায় হেল্প করবে, কিন্তু ব্রডার হেড কিন্তু এটা আমাদেরকে কোথাও না কোথাও ইকোনমিক্সে হেল্প করবে। তো যদি ইকোনমিক্সে হেল্প করে, তো চলুন একটা মডেল প্রশ্ন কিরকম হতে পারে সেটা দেখে নিই। প্রশ্নটা বলছে, ইন লাইট অফ গ্রোয়িং স্ট্রাকচারাল সিকিউরিটি চ্যালেঞ্জেস posed by China, specifically China, discuss the role of a robust domestic defense industrial base in ensuring strategic autonomy. To what extent can the integration of enabling layer, এই enabling layer, strengthens India's deterrence by denial strategy along with LAC, actual line of control? তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা কোথাও না কোথাও চায়না স্পেসিফিক প্রশ্ন। এবার কেন চায়না স্পেসিফিক প্রশ্ন? কেন কি আমরা জানি অলরেডি একটা অনগোয়িং ওয়ার চলছে, যেখানটায় এই রকমের ক্যাপাবিলিটিস নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে যে কার কাছে কত ক্যাপাবিলিটি আছে আর তারা কতটা অটোনমি এক্সার্ট করতে পারছে একটা অন্য নেশনের উপরে। তো সেখানটায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, আমরা যে ইন্ডিয়ান ওশানের যে পার্টটা, সেখানটাও কিন্তু কোথাও না কোথাও এই রকমের অটোনমি কিন্তু খুব দরকার। তো এই রকমের অটোনমি যদি করতে হয়, তবে তার জন্য কিন্তু এই মাল্টি ডোমেন ডিটারেন্স খুব দরকার। মানে কি, আমরা মাথায় রাখবেন সবসময় কিন্তু পিস লাভিং নেশন। তো আমরা তো অ্যাটাকের কথা বলবো না। তো এরকম যদি কেউ অ্যাটাক করে আমাদের এগেনস্টে, তবে আমাদের কাছে কি ক্যাপাবিলিটিস থাকা উচিত যাতে সেইগুলোকে ডেটার করতে পারি। আর ক্যাপাবিলিটি কি আর সেগুলো একসাথে কি করে আমরা চ্যানেলাইজ করতে পারি যাতে বেটার তাদের রেজাল্ট পাই। তো সেই রিলেটেডই আজকে এই আর্টিকেলটা। যে আর্টিকেলটা আপনারা সকালবেলা জেনে গেছিলেন পড়তে হবে ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও আপনারা নিশ্চয়ই পড়েই নিয়েছেন, কেন কি বাই আফটারনুন আপনারা এটা পেয়ে গেছিলেন। এবার চলুন, যেরকম কথা হচ্ছিল এটার ব্যাপারে আমরা একটু ডিটেলে ডিসকাস করি। তো সবার প্রথমেই যেরকম বলছিলাম, একটা তো কনটেক্সট যদি সেট করতে হয়, প্রথম কনটেক্সট হলো যে কেন কি অনগোয়িং ওয়ার বা ইনসিকিউরিটি অ্যারাউন্ড দি গ্লোব চলছে বলে, তার জন্য এরকম একটা ডেটারেন্স ওয়েপন কিন্তু ইন্ডিয়ার জন্য খুব দরকার, যেটা নট অনলি নিউ এনাবেলড হবে, বাট অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ওল্ডদেরকে যে অলরেডি আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করছি সেগুলোকে সব একটা জায়গায় ইন্টিগ্রেট করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও চায়নার যে ইন্টেলাইজেশন অফ ওয়ারফেয়ার, যে আইডিয়াটা, যেখানটায় এআই প্লাস ডেটা ড্রিভেন নেটওয়ার্ক সেন্ট্রিক যে আইডিয়াটা, সেটাকেও চ্যালেঞ্জ করবে আমাদের এই
মাল্টি ডোমেন যেই আপনার ডেটারেন্সটা। তো কেন মাল্টি ডোমেন ডেটারেন্স চায়নাকে করতে লাগবে? কেন কি এখন এর ওয়ার কিন্তু খুব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি এখন অনেক জায়গায় ওয়েবক্যাম বা রিয়েল টাইম ডেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। অ্যাট দি সেম পয়েন্ট অফ খুব ট্রান্সপারেন্টও, কেন কি ডেটা যখন থাকবে তখন ট্রান্সপারেন্ট। আর সেটা একটা জায়গায় কিন্তু থাকছে না এখন, সেটা কিন্তু মাল্টি ডোমেনে চলে যাচ্ছে। তো এর জন্য ইন্ডিয়ারও কিন্তু কোথাও না কোথাও ট্রানজিশন খুব দরকার ফ্রম প্ল্যাটফর্ম সেন্ট্রিক ওয়ারফেয়ার, যেটাকে আমরা ইউজুয়ালি দেখে এসেছি ট্যাঙ্ক জেট, যেগুলো এখন পর্যন্ত আমরা করে আসছিলাম, সেটাকে কোথাও না কোথাও সিস্টেম সেন্ট্রিক ওয়ারফেয়ার নিয়ে যেতে হবে, যেটা কি ওই ইন্টেলাইজেশন অফ ওয়ারফেয়ার যে আইডিয়াটা চায়নার তার থেকেও 1 ডিগ্রি উপরে, যেটাকে ডেটা নেটওয়ার্ক আর ইন্টিগ্রেশনের সাথে এটাকে একসাথে প্রিসিশন নিয়ে আসতে হবে। তো এই যে কনটেক্সটটা আমরা সেট করলাম মাল্টি ডোমেন অপারেশন, সেটা কি করে অ্যাচিভ হবে? তো সেটাকে অ্যাচিভ করার জন্য সবার আগে কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার। কেন কি যেই আইডিয়াটা পেন অ্যান্ড পেপারে ওয়ার্ক করবে সেটা তো কোথাও না কোথাও আগে কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে। তো এই রকমের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমরা একটা কনসেপচুয়াল শিফট দেখব, যেখানটায় ইন্ডিয়ায় মাল্টি ডোমেন যে ডেটারেন্স যে ইউজ করছে সেটার কনসেপ্টটা কি, কোর কনসেপ্টটা কি? তো কোর কনসেপ্ট ইজ সুইচিং ফ্রম এমডিও টু এআরডিও। এমডিও কি? এমডিও হলো মাল্টি ডোমেন অপারেশন। মাল্টি ডোমেন অপারেশন মানে কি? ধরুন একটা কোঅর্ডিনেশন ওয়ারফেয়ার বা কোঅর্ডিনেশন অ্যাটাক বা কোঅর্ডিনেশন অ্যান্সার টু এনি রিটালিয়েশন থ্রু অ্যাক্রস ল্যান্ড, এয়ার অ্যান্ড সি। জলবায়ু, স্থলবায়ু আর যে এয়ার ফোর্স আছে, এই তিনটেই সেখান থেকে কোঅর্ডিনেটেড ওয়েতে অ্যাপ্রোচ করবে। এইটা হলো আপনার মাল্টি ডোমেন অপারেশন। যেখান থেকে সরে এসে আমরা কোথাও না কোথাও এখন ARADO তে আসছি। তো ARADO কি হতে পারে? ARADO হলো অল রেম অল ডোমেন অপারেশন। এখন খালি এয়ার, ওয়াটার আর ল্যান্ডেই না, আমরা অল রেলমে নিয়ে যাব। তো অল রেলম বা ডোমেন কি কি হতে পারে? সেটাকে যদি পার্টিকুলারলি আমরা 5টা ডোমেনে ভাগ করি, প্রথম ডোমেন উড বি ফিজিক্যাল। যেই ফিজিক্যালে আমরা ল্যান্ড, এয়ার আর সি দেখবো, যেরকম আমরা মাল্টি ডোমেন অপারেশনসে দেখছিলাম। আমরা সেকেন্ড ক্ষেত্রে দেখবো হলো যে স্পেস। এর সাথে আমাদেরকে স্পেস টেকনোলজি, স্যাটেলাইটস বা তার সাথে আরও যে যে টেকনোলজি আছে সেগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। থার্ড আমরা দেখবো সাইবার। ফোর্থ আমরা কোথাও না কোথাও কগনিটিভ দেখব। এই কগনিটিভটা কি সেটা আমরা পরে পড়বো। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা দেখব ইলেকট্রোম্যাগনেটিক। আমরা কিন্তু দেখছি ইন রিসেন্ট টাইমস ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ারও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল জ্যামিং, এর ব্যাপারে আরও ডিটেল পড়বো। তো এই রকমের একটা শিফট খুব দরকার টু কাউন্টার ইন্টেলিজাইজেশন অফ ওয়ারফেয়ার বাই ফ্রম ফ্রম এন্ড অফ চায়না। তো সেটাকে যখন কাউন্টার করবো আমরা প্রথমে কনসেপচুয়াল একটা শিফট করলাম করে MDO টু ARADO। কিন্তু ইয়েস, এটাকে মাথায় রাখতে হবে যে ARADOটা যেটা করছি তার সাথে কিন্তু একটা কোর ফ্রেমওয়ার্ক আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা অলরেডি আছে, সেটা হলো মিত্রা ফ্রেমওয়ার্ক। এই মিত্রা ফ্রেমওয়ার্ক আমাদেরকে গাইড করতে হেল্প করবে এই যখন অল ডোমেন আমরা কিছু কাজ করব। তো মিত্রা ডোমেন উড বি আ হেল্পিং হ্যান্ড, উড বি আ সঞ্জয়। যে সঞ্জয় যেই কাজ করতো এরকম একটা সঞ্জয়ের কাজ করবে, যেখানটায় সে ইন্টিগ্রেশন করবে অফ অল ডোমেন। সে কোথাও না কোথাও টেকনোলজিক্যালি এম্পাওয়ার করবে অ্যান্ড অ্যাট লাস্ট এটা আর্ম ফোর্সেসদেরকে আরও রেজিলিয়েন্ট করবে টুয়ার্ডস দিস নিউ ইনোভেশন। অ্যান্ড ইয়েস, অ্যাট লাস্ট একটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু কোথাও না কোথাও এটাও আমরা মাথায় রাখি যে আমরা কিন্তু নন নিউক্লিয়ার ডেটারেন্স যতটা করা যেতে পারে ততটা করবো, কেন কি আমরা একটা রেসপন্সিবল নেশন। তো ডোমিনিয়ন এসকালেশন যে ল্যাডার ইউজিং আছে সেটাকেই অলরেডি যেই ওয়ারফেয়ার্স আছে সেইটার আরও ঘাতকতা বাড়াতে হবে, কেন কি নিউক্লিয়ার ওয়েপেন কিন্তু কোনো সময় সলিউশন হতে পারে না একটা ওয়ারফেয়ারের। তো অলরেডি যেই ওয়েপেন্সগুলো আছে সেইগুলোকে আরও ঘাতক করতে হবে। তো ঘাতক করতে গেলে সেটা 3টে উপায় আছে। 3টে উপায় কি? একটা, তার প্রিসিশন নিয়ে আসতে হবে। প্রিসিশন কি করে হবে? যখন অল রেম থাকবে, যখন সব জায়গা থেকে ডেটা পাবো। সেকেন্ড, মাল্টিপল এভিনিউজদেরকে ইন্টিগ্রেট করতে হবে, লাইক সাইবার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার। অ্যান্ড অ্যাট লাস্ট এই ওয়ারফেয়ারটাকে ইনফরমেটিভ বানাতে হবে, এটা অ্যাক্সেসেবল বানাতে হবে, যাতে সবার কাছে যেই ইনফরমেশনগুলো থাকা দরকার সেগুলো যাতে তাদের কাছে থাকে।
আমি যদি এরপরে পার্টিকুলারলি আপনাকে দেখাই যে এইটা করার জন্য যখন কগনিটিভ আইডিয়াটা হয়ে গেল, একটা স্ট্রাকচারাল একটা মাইন্ডসেটে আইডিয়াটা হয়ে গেল, নেক্সট উড বি যে আমি আমার যে যারা এই কাজটা করবে অ্যাকচুয়াল ফ্রন্ট লাইন যারা, যে আমাদের ডিফেন্স আর্ম ফোর্সেস, তাকে কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস করতে হবে। কেন কি এই রকমের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য আমার অন গ্রাউন্ড যখন নামবো তখন তো আমার স্ট্রাকচারাল চেঞ্জেস করতে হবে। এই স্ট্রাকচারাল চেঞ্জেস বা স্ট্রাকচারাল রিফর্মসগুলো আমরা করেছি, সেগুলো কি ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডসের মাধ্যম দিয়ে, যাতে এই রকমের ইনোভেশন আরও সুইফটলি গ্রাউন্ড লেভেলে অ্যাপ্লিকেবল হতে পারে। তার জন্য আমরা কি করেছি, বিগেস্ট রিফর্মস ইন ইন্ডিপেন্ডেন্স, আমরা 17খানা সিঙ্গেল সার্ভিস কমান্ড যেটা ছিল সেটাকে ইউনিফাইডলি 3টে ইন্টিগ্রেটেড থিয়েটার্সে আমরা কনভার্ট করেছি। 3টে ইন্টিগ্রেটেড থিয়েটার্স কি কি? একটা নর্দার্ন থিয়েটার, যেটা কি চায়না স্পেসিফিক কাজ করবে, যেটার আমরা দেখতে পাচ্ছি হেডকোয়ার্টার লখনউতে, এলএসি। সেকেন্ড, আমরা ওয়েস্টার্ন থিয়েটার টু কাউন্টার পাকিস্তান, যেটা পাকিস্তানকে ফোকাস করবে, তার সেন্টার কোথায় হবে? জয়পুর। অ্যান্ড অ্যাট লাস্ট, কেন কি আমরা ইন্ডিয়ান ওশানের নেট সিকিউরিটি প্রোভাইডার, তো সেখানটাও আমাদের মারিটাইম একটা থিয়েটার বসানো হয়েছে ইন্ডিয়ান ওশানকে ফোকাস করে, সেটা কোথায়? তিরুবনন্তপুরমে। তো আমরা কনসেপচুয়াল আইডিয়াটা দেখলাম, আর তার বেস রিয়ালিটিতে নামানোর জন্য যেই স্ট্রাকচারাল রিফর্মসগুলো করতে হবে সেটাকেও দেখলাম। এবার আরও স্পেসিফিক্যালি চলুন যেই ডোমেনসগুলোর কথা আপনাকে বলছিলাম 5টা ডোমেন একটু আগে, সেই ডোমেনগুলোকে যদি আমি পার্টিকুলারলি দেখি, সেই ডোমেনে কি কি কাজ আর কিরকম করে করা যাবে। কেন কি প্রথমে প্ল্যানিং স্ট্রাকচারটা, প্রথমে আইডিয়াটা কনসিভ করে নিলাম, কোর আইডিয়াটাকে স্ট্রাকচারটাকে, সেকেন্ড প্ল্যানিং করে নিলাম, তার এগেনস্টে রিফর্মস নিয়ে আসলাম। এরপরে অ্যাকচুয়ালিতে যেই পার্টিকুলার জায়গায় কাজগুলো আমরা করব, চলুন সেই জায়গাগুলো আমরা একদম প্রিসিশনলি দেখে নিই। তো সবার প্রথমে যদি আমরা স্পেসটাকে দেখি, যেই স্পেসের যে ডোমেনটা আছে সেখানটায় দেখি, আমরা দেখব এখানটায় ফোকাস এরিয়া কিন্তু অনেক বড়, যেখানটা আমরা সার্ভেলেন্স করতে পারবো, আমরা যেখানটায় স্যাটেলাইট রেজিলিয়েন্ট করতে পারবো। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সেটা আমাদেরকে কোন কোন অ্যাসপেক্টে হেল্প করবে, সেটা ইনিশিয়েটিভ বা অ্যাসপেক্ট কি, অ্যাসেট কোথায় কোথায় হেল্প করতে পারবে আমাদেরকে, ডিফেন্স স্পেস এজেন্সির মাধ্যম দিয়ে, বা আমরা জানি লো আর্থ অরবিট যেই আমাদের অসিলেশনসগুলো কনস্টিলেশনসগুলো আছে, যেই স্যাটেলাইটসগুলো আছে সেগুলো আমাদেরকে হেল্প করবে। স্পেস ডোমেন দিয়ে কি করে হেল্প হতে পারে, নেক্সট প্রশ্ন এটা হবে। লেটস ফার্স্ট সে একটা পার্টিকুলার এরিয়াতে একটা ওয়ার চলছে, এই ওয়ারের যদি আমরা একটা উপর থেকে হকাই ভিউ পেতাম সেটা তো খুব ভালো হতো। তো সেই রকমের ভিউ কিন্তু কোথাও না কোথাও স্পেস টেকনোলজি আমাদেরকে প্রোভাইড করবে থ্রু ডিফেন্স স্পেস এজেন্সি অ্যান্ড লিও, যে কনস্টিলেশন আছে লো আর্থ অরবিটের যে কনস্টিলেশনসগুলো আছে সেগুলো। তাতে কি হবে, আমাদের আবার যে আইডিয়াটা প্রিসিশন স্ট্রাইক, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রিয়েল টাইম ডেটা পেতে সুবিধা হবে। সেকেন্ড যদি দেখি, আমরা দেখব সাইবার। সাইবারটাও কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট, কেন কি এখানটায় আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, এই সাইবারের মাধ্যম দিয়ে নট অনলি আমরা আমাদের নেটওয়ার্কটাকে সিকিওর করব, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কাউন্টার বা আমাদের অপোজিটে যে নেশনটা আছে তাদের নেটওয়ার্কটাকে কিন্তু অ্যাটাক করব। তো সাইবার আমাদেরকে এই পজিশনে হেল্প করবে যে এই যে প্রিসিশন ডেটা বা এই স্ট্রাইকগুলো যে হবে সেগুলো যাতে আমাদের যে ডেটাটা সেটা ইনক্রিপ্টেড থাকে, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যাতে তাদের ডেটাটাকে ডিক্রিপ্ট করে জ্যাম করতে পারি, যাতে তারা এরকম কোনো স্টেপ আমাদের এগেনস্টে না নিতে পারে সেই নেশনটা। তার জন্য এই সাইবার ডোমেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানটা সাইবার ডোমেন আমাদেরকে কে কে হেল্প করতে পারে, আবার ডিফেন্স সাইবার এজেন্সি হেল্প করতে পারে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ট্রাই সার্ভিস কমন ডেটা লিঙ্ক যেটা আছে সেখানটাও কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে। থার্ড যদি দেখি, যেরকম বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক কিন্তু আবার একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই নতুন এসিমেট্রিক ওয়ারফেয়ারে, যেখানটা আমরা দেখবো ইলেকট্রোম্যাগনেটিক নট অনলি আপনার জ্যামিং করতে সুবিধা করছে, এটা কোথাও না কোথাও একটা ডিসেপশনও ক্রিয়েট করছে কিন্তু অ্যাডভাইজারি সেন্সার্সদেরকে। যেরকম লেটস ফার্স্টে একটা আনআর্ম ভেহিকেল আসছে, যেটা আপনার এখানটায় স্ট্রাইক, আপনার নেশনে স্ট্রাইক করবে আমাদের নেশন। তো যখন এই আনআর্ম ভেহিকেলটা আসবে, সে আর যাতে সেন্সারটাকে আমরা জ্যাম করে দিতে পারি বা তার যাতে বোঝার ক্ষমতাটা, সেটা যাতে সে ডেটাগুলোকে নিতে না পারে তার কমান্ড সিস্টেম থেকে, তবে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক কিছু একটা ওয়েপেন দিয়ে সেটাকে জ্যাম করতে পারি।
অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম দি নেক্সট স্টেপ উড বি তাকেই আবার ঘুরিয়ে নিয়ে এসে যেখান থেকে সে এসছে সেখানটায় গিয়ে যাতে সে অ্যাটাকটা করে। তার মানে প্রথম স্টেপ উড বি নট অনলি যে আমি তাকে জ্যাম করছি, কিন্তু সেকেন্ড স্টেপ উড বি ডিসেপশন ক্রিয়েট করছি যে অ্যাকচুয়াল এনিমি এ না ইন্ডিয়া, এ না বাট বি বা বাট বি, যেখানটায় ওই যেই যেই আনাম ভেহিকলটা বা যে রকেটটা এসেছিল সেটাকে নট অনলি আমরা ডেটার করেছি, ডেটার করে আবার ঘুরিয়ে তার সোর্স এরিয়াতেই পাঠিয়ে দিয়েছি যেখানে গিয়ে সে আবার অ্যাটাক করবে। আমি যদি ফোর্থ পয়েন্ট দেখি দ্যাট উড বি কগনিটিভ। এই কগনিটিভটাকে কিন্তু বলা হচ্ছে এখনের সময় সব থেকে বড় একটা মেজর প্লেয়ার। কেন কি কেন কি বাকি সব যেগুলো আমরা দেখছিলাম সেগুলো কোথাও না কোথাও ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে রিলেটেড, এটা কোথাও না কোথাও সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেখানটায় আমরা অপোজিশন বা অপোনেন্টের এরকম করে ডেটাগুলোকে প্রডিউস করব তাদের সামনে যাতে ইনফরমেশন ওয়ারফেয়ার আর তারা মোরালি কারাপ্ট বা ভেঙে পড়ে। লেটস ফার্স্টে আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যখন ইউএসএ আর ইরানের যুদ্ধ হচ্ছে তখন এরকম অনেক ইনফরমেশন আসে যে ইউএসএ ইরানের এই জিনিসটা ধ্বংস করে দিয়েছে, ইরান ইউএসএর এই জিনিসটাকে ধ্বংস করে দিয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে এই রকমের ইনফরমেশন থেকে তো আমরা আইডিয়া গ্যাদার করছি। তো এরকম কোনো ইনফরমেশন যেটা আমি যদি ওখানটায় পাঠানো হয় এরকম একটা পারসিভ নোশন দিয়ে যাতে তাদের মোরালটাকে ডাউন করা হয়, তবে সেইটাও কিন্তু খুব হেল্পফুল হবে একটা নেশনের জন্য। তার জন্য ইনফরমেশন ওয়ারফেয়ার আর সাইকোলজিক্যাল অপারেশনস ক্রিয়েট করা হচ্ছে। এতে আমাদেরকে কে হেল্প করছে? এআই ড্রিভেন ব্যাটলফিল্ড অ্যানালিটিক্স অ্যান্ড গ্রে জোন প্র্যাকটিস। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই এআইটাই কিন্তু আপনাকে কোথাও না কোথাও হেল্প করবে যখন কাউন্টার কোনো একটা নেশন এরকম ফলস প্রপাগান্ডা ফালানোর চেষ্টা করবে যে এরকম এরকম লেটস ফার্স্টে তারা ইন্ডিয়ার অনেকটা পার্ট নিয়ে নিয়েছে। তখন আমাদের কাছে যদি রিয়েল টাইম ডেটা থাকে, যেরকম পাকিস্তান বারবার ক্লেম করছিল তারা নাকি আমাদের রাফেল কোনো একটা ফাইটকে স্ট্রাইক ডাউন করিয়েছে, মেরেছিল, কিন্তু কেন কি আমাদের কাছে রিয়েল টাইম ডেটা ছিল বা আছে বলে আমরা কিন্তু পরে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড বা রিপাবলিক ডে প্যারেডে কিন্তু আমরা এই জিনিসটাকে পোর্ট্রে করতে বলেছি যে তারা ভুল করেছে। এটা কখন সম্ভব হয়েছে? যখন আমাদের কাছে ডেটা আছে। ডেটা তখনই থাকবে যখন আগের যেই কথাটা বলছিলাম যে ইন্টিগ্রেশন করতে হবে সব কিছু, তার মধ্যে কগনিটিভ একটা পার্ট। অ্যান্ড অ্যাট লাস্ট যে একদম পুরনো প্লেয়ার আমাদের কাছে সে হলো ফিজিক্যাল। এই ফিজিক্যাল কিন্তু কোথাও না কোথাও এনশিওর করছে যে কাইনেটিক স্ট্রাইক হোক। কাইনেটিক স্ট্রাইক উড বি প্রিসিশন লং রেঞ্জ স্ট্রাইক আর এট দি সেম পয়েন্ট অফ টাইম ইনফ্রাস্ট্রাকচারের উপরে স্ট্রাইক। সেটা যে কোনো মোমেন্ট থেকে হতে পারে, বিট ল্যান্ড, বিট এয়ার, বিট সি, যে কোনো জায়গা থেকে হতে পারে, যে কোনো রকম অনেক রকমের রকেট থেকে হতে পারে। যদি রকেটের এক্সাম্পল নিই, আমরা দেখবো অগ্নি 5 একটা এক্সাম্পল আছে, আমাদের কাছে ব্রাহ্মোস আছে। তো এই 5টা জিনিসকে যখন আমরা ইন্টিগ্রেট করে কোনো একটা জিনিস করব, সেটাকেই কোথাও না কোথাও আমরা বলবো যে অল ডোমেইন ডেটারেন্স। আবার ডেটারেন্স কেন? কেন কি উই আর আ পিস লাভিং নেশন। And a peace loving nation never speaks about attacking any country first. আমরা কিন্তু সবসময় ডিফেন্সের জন্যই আগিয়ে আছি, ডিফেন্স করবো নিজেদের, অ্যান্ড হোয়াট এভার ইট টেক্স আমরা সেই এন্ড অব দি ডিফেন্স করবো নিজেদেরকে সেভ করার জন্য। তো আমরা এতক্ষণ আইডিয়াটা দেখে নিলাম। তো যখন আইডিয়াটা দেখে নিলাম এই যে মাল্টি ডোমেন ডেটারেন্সটা, তবে এর জন্য তো আরও কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস আমাদেরকে করতে হবে। এখন তো আমরা একটা সাইড দেখলাম পুরো, যেখানটা আমরা মিলিটারি আর তার কোর কনসেপশনটাকে দেখলাম। এখন তো আমাদের আরেকটা সাইডও দেখতে হবে যেখানটায় আমরা ইন্ডাস্ট্রিয়াল শিফটটাকে দেখব, আর তার সাথে আমরা মাল্টিপল সিস্টেমস সেগুলো কি করে ইন্টিগ্রেট হচ্ছে আমরা সেটাকেও দেখব। এখন তো আমরা সবাই ইন্ডিভিজুয়াল ডোমেন্সকে দেখলাম। তো সবার আগে যদি ইন্ডাস্ট্রিয়াল শিফটটাকে দেখি, যারা প্রডিউস করবে এই রকমের জিনিসপত্র, তো আমরা আশা করছি বাইরে থেকে নিয়ে আসবো না, কেন কি কোনো নেশনই আমাদেরকে এটার জন্য কেপেবল করবে না। তার জন্য আমাদেরকে নিজেদের কাছে বানাতে হবে। তো যে ইন্ডাস্ট্রিয়াল শিফট যে আইডিয়াটা ছিল মেক, সেখান থেকে সরে এসে কোথাও ডিজাইনে আসতে হবে। তো মেক আর ডিজাইনের মধ্যে একটা বেসিক পার্থক্য কি, যে ইন্ডিয়া এখন কিন্তু আই আই আইডিডিএম এর মধ্যে শিফট করছে, ইন্ডিয়ান আইডিডিএম এর মধ্যে শিফট করছে। এখানটায় উই উড সি যে কোথাও না কোথাও আমরা এখন আর মেক ইন ইন্ডিয়ার কথা বলছি না, আমরা বলছি ডিজাইন ইন ইন্ডিয়া, যাতে কি আমাদের কাছে এর আইপি ওনারশিপ থাকে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যদি ইন ফিউচার চাই এর সাথে কিছুকে ইন্টিগ্রেট করতে, কেন কি আমরা দেখছিলাম রাফেলের ক্ষেত্রেও কিন্তু
নতুন নতুন যখন টেকনোলজি এর সাথে আমরা আপডেট করতে চাইছিলাম, আমাদের কাছে কিন্তু প্রপার টেকনোলজি বা কিজগুলো ছিল না। তো যখন এই কিজগুলো আমাদের কাছে থাকছে না, তখন একটা বড় প্রবলেম এটাই হয়ে যাচ্ছে যে আমরা নতুন কোনো টেকনোলজি এর সাথে লিঙ্ক করতে পারছি না। তো যদি লিঙ্ক করতে না পারি, তবে একটা স্ট্রাকচারাল শিফট খুব দরকার। এই স্ট্রাকচারাল শিফটটা উই উড সি ইন ফর্ম অফ আবার মেক টু ডিজাইন শিফটে। তো তার জন্য আমরা সিভিল আর মিলিটারি ফিউশন কিছু ক্রিয়েট করা হয়েছে। তার মধ্যে একটা সিভিল মিলিটারি ফিউশনের মধ্যে আমরা এআই এর মধ্যে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সেমিকন্ডাক্টরের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম 6Gর সাথে যেটা সিভিল সাইডের একটা পার্ট, সেখানটায় দেখতে পাচ্ছি। আবার তার সাথে আমরা যদি দেখি ডিফেন্স বাজেট, সেটা কোথাও না কোথাও 8 লাখ করোড় অ্যাপ্রক্সিমেটলি, টু বি প্রিসাইজ 7.85 লাখ করোড়সের যে ডিফেন্স যে বাজেটটা আছে, এই দুটোকে আমরা ইন্টিগ্রেট করতে চাইছি, যেখানটায় সিভিলিয়ান্সদের সাইডের আইডিয়াটা আর ডিফেন্সের সাইডের বাজেটটা, এই দুটোকে ইন্টিগ্রেট করে এই রকমের যে মেক থেকে ডিজাইনের শিফটটা আমরা অ্যাচিভ করতে চাইছি। তার জন্য আমরা টার্গেট দুটোর পার্টে রেখেছি। একটা টার্গেট প্রোডাকশনে রেখেছি, যেখানটা আমরা এইটা টার্গেটটাকে ফিক্স করেছি যে আমরা 3 লাখ করোড় প্রোডাকশন করব ইউনিটের। আর তার সাথে এই 3 লাখ করোড় যে প্রোডাকশন, যে ভ্যালুর প্রোডাকশনটা করব, তার মধ্যে থেকে 50,000 করোড় কিন্তু আমরা স্পেসিফিক্যালি এক্সপোর্ট করব। তো এই দুটো আমাদের এখন বেসিক টার্গেট ইন্ডাস্ট্রির মেক থেকে যে শিফটের ডিজাইনে সেই আইডিয়াটা এখানটায়। সেকেন্ড যদি দেখি এনেবলিং লেয়ার, যেটা কি অ্যাকচুয়ালি গেম চেঞ্জিং। তার মানে আবার প্ল্যানিং পার্টটা দেখে নিলাম, এখন আমি দেখব ইন্টিগ্রেশন পার্টটা, যেখানটা আমি দেখব C4ISR সিস্টেম, যেটা সেটা অ্যাকচুয়ালি যে রিয়েল ব্যাকবোন, এরা যে আসলে ডেটা সায়েন্সের যে এরাই আসলে ব্যাকবোন, সেটা আমরা এখন দেখব কি করে। যে C4ISR যেই সিস্টেমটা আছে, সেটা আমাকে রিয়েল টাইম ব্যাটেলফিল্ড অ্যাওয়ারনেস দেবে। এটা যখন আমাকে রিয়েল টাইম ব্যাটেলফিল্ড অ্যাওয়ারনেস দেবে, আমি আরেকটা জিনিস এখানটায় বুঝতে পারবো যে সেকেন্ড, এই অ্যাওয়ারনেসটা দিয়ে আমি কি করব? এই অ্যাওয়ারনেসটা দিয়ে আমি কোথাও না কোথাও যে ট্রাই সার্ভিস ডেটা আছে, তার সাথে লিঙ্ক করাবো। আমার কাছে একটা জায়গায় অ্যাওয়ারনেস হয়ে গেল, একটা জায়গায় ট্রাই সার্ভিস ডেটা, তার সাথে লিঙ্ক করলাম। তাতে কি হবে? আমি যেই অ্যাট্যাকটা বা যেই ডিফেন্সটা করব, সেটা পারসিস্টেন্ট হবে। আবার প্রথম থেকে ক্লিয়ার করার জন্য কেন কি একটু ট্রিকি, আমি সবার প্রথমে C4ISR সিস্টেম দিয়ে আমি রিয়েল টাইম ডেটাটাকে, ব্যাটেলফিল্ডের ডেটাটাকে, অ্যাওয়ারনেসটাকে ক্যাপচার করব। তারপরে আমার কাছে যে ট্রাই সার্ভিস ডেটা লিঙ্ক আছে, তার সাথে এটাকে লিঙ্ক করব। লিঙ্ক করার পরে যেই অ্যাট্যাকটা ড্রোন সোয়ার্মস বা ডিফেন্স করতে হবে, সেটাকে পারসিস্টেন্ট সার্ভেলেন্স করব। যদি আমাদেরকে অ্যাট্যাক করতে হয়, তবে সার্ভেলেন্স করব আগের থেকে। আর যদি আবার ডিফেন্স করতে হয়, তবুও সার্ভেলেন্স করব। সেকেন্ড লাস্ট যদি আমি দেখি, এইটাকে কোথাও না কোথাও সাইবার আর স্পেস রিজিলিয়েন্ট করতে হবে, কনফার্ম করতে হবে ফ্রম স্পেস। ডেটাটা আসছে, যেই ডেটাটা এসছে সেটা ট্রাই সার্ভিস লিঙ্কের সাথে লিঙ্ক করেছি। লিঙ্ক করার পরে আমি সার্ভেলেন্স চালাচ্ছি। কিরম করে চালাচ্ছি? সাইবার ওয়ারফেয়ার আর তার সাথে স্পেস ওয়ারফেয়ারের মাধ্যম দিয়ে, স্পেস আর সাইবার রেজিলিয়েন্সের মাধ্যম দিয়ে আরও সার্ভেলেন্সটাকে কন্টিনিউ করছি। দি লাস্ট স্টেপ উড বি ডিপ স্ট্রাইক মিশন, যেটা আবার বলছি নন নিউক্লিয়ার হবে, কিন্তু প্রিসিশন হবে, যাতে ইম্প্যাক্টটা একদম ফোর্সফুল আর অনেকটা বেশি হয়। অ্যান্ড ইয়েস, এর নিচে এর আন্ডারলাইং আইডিয়া, এই সবের আন্ডারলাইং আইডিয়া কোথাও না কোথাও আমরা এইটা দেখব যে আমরা এই আইডিয়াটা উড বি অন দি বেস অফ কিল ওয়েব রাদার দেন কিল চেল টেকনোলজি। এবার কিল ওয়েব আর কিল চেনের মধ্যে ডিফারেন্সটা কি? রিসেন্টলি কিল চেনে কি হয়, যে রিসেন্ট অ্যাটাকসে চায়না যেটা ইউজ করছে, ধরুন একটা মিসাইল আসছে তার নেশনে, এক্স নেশনের কাছে। তো এখানটায় একটা সিস্টেম থাকবে যে এই রকমের ডেটাটাকে অ্যাবজর্ব করবে, যে ইয়েস একটা মিসাইল এন্টার করেছে আমার টেরিটরিতে। সে এই ডেটাটাকে একটা রকেট লঞ্চারকে পাঠাবে। যে রকেট লঞ্চারটা সঙ্গে সঙ্গে একটা রকেটকে পাঠিয়ে দেবে। এবার উপরে একটা আপনার প্লেন বা যে কোনো টেকনোলজি থাকবে, যেটা কন্টিনিউয়াস এই এক্সট্রাকে ট্র্যাক করবে যে সে কোথায়। আর সেই ডেটাটাকে এই রকেট লঞ্চারটাকে বলবে যাতে প্রিসিশন স্ট্রাইক করতে। এটা কিন্তু এখন অলরেডি দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু একটা ফর্মাল চেনের মাধ্যম দিয়ে যাচ্ছে। এর জন্য এটাকে বলা হচ্ছে কিল চেন টেকনোলজি। এখান থেকে কোথাও এটাকে চায়নার এই আইডিয়াটাকে কাউন্টার করার জন্য
কিল ওয়েব টেকনোলজি, যেখানটায় এই রকমের মুভমেন্ট অফ ইনফরমেশন শুড নট বি ওয়ান ওয়ে বাট এনি ওয়ে। এ ডাইরেক্টলি চাইলে একেও পাঠিয়ে দিতে পারে আইডিয়াটাকে, এ চাইলে একেও পাঠিয়ে দিতে পারে, এ চাইলে আবার একে পাঠাতে পারে, এ চাইলে আবার একে পাঠাতে। তার জন্য এর নাম, এই যে কমপ্লেক্স একটা ওয়েব ক্রিয়েট হচ্ছে, এর জন্য এটা কিল ওয়েব টেকনোলজি বলা হচ্ছে এইটাকে। তো আমাদেরকে এই যে আমরা প্রিসিশন বা এই যে ডিটারেন্সটা দেখছি, এটা কুড বি অন দি বেসিস অফ কিল ওয়েব টু স্ট্র্যাটেজিক্যালি কাউন্টার দি আইডিয়া অফ কিল চেন টেকনোলজি অফ চায়না। তো আইডিয়াটা তো খুব সুন্দর, ভালো, তার গ্রাউন্ড রিয়ালিটিও দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু ইমপ্লিমেন্ট হতে কিন্তু তার কিছু কোর চ্যালেঞ্জেস থাকবে। এই কোর চ্যালেঞ্জেসগুলো চলুন আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই, যেটা কি আমরা তারপরে ওয়ে ফরওয়ার্ড ড্র করতে আমাদের খুব সুবিধা হবে। কোর চ্যালেঞ্জেসে আমরা প্রথম চ্যালেঞ্জ দেখব যে আমাদের কোথাও না কোথাও ব্যাটেলফিল্ড ট্রান্সপারেন্সিতে প্রবলেম আছে, কেন কি আবার আমাদের কাছে ওয়েল ইকুইপ টেকনোলজি নেই, বিট স্যাটেলাইট, বিট এআই। সেকেন্ড, আমাদের কাছে কিন্তু মিসাইল সুপিরিয়রিটি নেই, যেটা চায়নার ক্ষেত্রে খুব অলরেডি আছে, তাদের কাছে হিউজ স্টক অফ মিসাইল আছে, সেই মিসাইল সুপিরিয়রিটি আমাদের কাছে নেই। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কিল ওয়েভ যে ডোমিনিয়ন্সের যে এক্সপার্টাইজটা, সেটাও কিন্তু আমরা কোথাও না কোথাও ল্যাক করছি। যদি ল্যাক করি, তার জন্য আমাদের কেন ল্যাক করছি, কেন কি অলরেডি আমাদের যে সাইবার পার্টটা আছে, সেই সাইবার পার্টটাও কিন্তু কোথাও না কোথাও আমরা আমরা ব্যাক এন্ডে আছি, বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটাকে আমরা বলি, সেখানটা আমরা ল্যাক করছি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা আরেকটা জিনিসও দেখব, আমরা ইনফ্রাস্ট্রাকচারে আবার কোথাও না কোথাও ল্যাক করছি, যেরকম আমরা টিবেতের ক্ষেত্রেও দেখতে পারি। চায়নার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড বলে সে একটা পজিটিভ সাইকেল ক্রিয়েট করতে পারছে, কেন কি তার ইনফ্রাস্ট্রাকচার টিবেটে অলরেডি, টিবেট প্ল্যাটুতে আছে বলে সে খুব সুইফট মুভমেন্ট করাতে পারছে নিজেদের ফোর্সেসদেরকে। তো এই রকমের ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাছে নেই। সেকেন্ড লাস্ট আমরা দেখব যে চায়না কিন্তু গ্রে জোন ওয়ারফেয়ার খুব করছে, যেরকম একটা উদাহরণ সালামি স্লাইসিং করছে। এই সালামি স্লাইসিং এর এগেনস্টে আবার আমাদের কাছে কোনো উত্তর নেই। কেন? কেন কি আবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ নেই। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা দেখব তাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেল আর যা স্পিডটা, সেটা কিন্তু অনেক বেশি রাদার দেন আমাদের। তো আমরা যদি আজকে স্ক্র্যাচ থেকে দুটো দেশই শুরু করে, তবে তারা এই রকমের সিস্টেমটাকে, লেটস সাপোজ চায়না আজকে ঠিক করলো যে আমি কিল চেন থেকে কিল ওয়েভে শিফট করব, আমরাও ঠিক করেছি ডাইরেক্ট কিল ওয়েভে যাব। তো আমরা দেখব চায়না এই রকমের আইডিয়াটাকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে নিচ্ছে, কেন? তাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেল আর স্পিডের জন্য। তো এইগুলো আমাদের কোর চ্যালেঞ্জেস। তো যদি কোর চ্যালেঞ্জেস থাকে, আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি নিতে হবে। তো স্ট্র্যাটেজিটা আমরা ৩ টে ভাগে দেখব, তারপরে আমরা ওয়ে ফরওয়ার্ড দেখব। তো প্রথম উড বি আ বোল্ড অ্যাপ্রোচ। বোল্ড অ্যাপ্রোচ কেন? কেন কি এখানটায় আমরা রাশিয়া বা ইউএসএসআর এর একটা স্ট্যান্ড নেব। ইউএসএসআরও কিন্তু লিপ ফ্রগ করেছিল, যেখানটায় সে হেভি ইনভেস্টমেন্ট করেছিল ইন ডিফেন্স সেক্টর। তো আমরাও সেরকম কিছু না কিছু করতে পারি, যেখানটায় এআই, ড্রোনস, কোয়ান্টাম টেকনোলজি, এই সব জায়গায় আমরা হেভিলি ইনভেস্ট করতে পারি। এর একটা রিস্ক থাকতে পারে। কি রিস্ক? এখানটা আমরা দেখব যে আমাদের যদি অ্যাকচুয়ালি যে টেকনোলজিতে ইনভেস্ট করছি, সেটা যদি ডিউরিং ওয়ার রেডি না থাকে, কেন কি এই ইন্টিগ্রেশন তো খুব একটা লং প্রসেস। আজকে চাইলেই আজকে শিফট করতে পারবো না, আমরা রেডি নাও হতে পারি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এই টেকনোলজিটা হেল্প আবার আমাদেরকে নাও করতে পারে ব্যাটেল ফিল্ডে। এই রিস্ক তো থাকছেই। কিন্তু তার গোলটা কি হবে? আমরা যে চায়নার যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা আছে, সেটাকে কোথাও না কোথাও টেকনোলজি দিয়ে আমরা নিউট্রালাইজ করতে পারবো। সেকেন্ড, আমরা তো বুঝতে পারছি এটার কিন্তু সলিউশন হচ্ছে না। সেকেন্ড, আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে দিতে পারি। এই কনজারভেটিভ অ্যাপ্রোচে যে প্রথম অ্যাপ্রোচটা দেখলাম বোল্ড অ্যাপ্রোচ, সেটা ঠিক উল্টো। যেখানটা আমরা আপগ্রেড তো করব, কিন্তু এক্সিস্টিং প্ল্যাটফর্মগুলোকেই আস্তে আস্তে, যাতে কি আমাদের পুরনো টেকনোলজিগুলো ওয়েস্ট না হয়ে যায়। কিন্তু এর একটা রিস্ক আছে। রিস্ক কি? যে এটা কিন্তু কোনো সময় চায়নাকে টক্কর দেওয়ার মতন হতে পারবে না। তো পাকিস্তানকে টক্কর দিতে পারবে এটা, এটা চায়নাকে দিতে পারবে না। কিন্তু এর গোল কি? এর একটা সুবিধা কি হবে? যে আমাদের যে অলরেডি যে পার্টে ইনভেস্টমেন্ট করা আছে, সেইগুলো নষ্ট হবে না। তবে আমরা একটা লাস্টে থার্ড পার্ট দেখি, যেটা এই দুটোর সিঙ্ক্রোনাইজেশন হতে পারে, মিডল পার্ট, যেটা কি ইন্ডিয়ার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এখানটা আমরা দেখব অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম লেন্দি প্রসেসটাকেও দেখব, আর তার সাথে শর্ট কিছু স্টেপসগুলোকেও দেখব, যেখানটায় আমরা নট অনলি আমাদের পুরনো যে টেকনোলজি আছে সেগুলোকেও ডেভেলপ করব, কিন্তু এইভাবে ডেভেলপ করব যে নতুন যে টেকনোলজিগুলো আমরা নিচ্ছি সেগুলোর সাথে ইন্টিগ্রেট তারা করতে পারে। কিভাবে করবে? যেরকম আপনাকে বলছিলাম C4ISR টেকনোলজি, ডিপ স্ট্রাইক মিসাইল,
রোবাস্ট লজিস্টিক। যখন এরকম করে দুটো জিনিসকে আমরা ইন্টিগ্রেট করে মিডল পাথে আনবো, একটা পার্টে এআইতে আমরা ইনভেস্টও করবো, বাট অ্যাট দি সেম পয়েন্ট অফ কিপিং ইন মাইন্ড যে আমাদের আগের যে টেকনোলজিতে অলরেডি ইনভেস্টমেন্ট করা আছে সেখানটাও যাতে আমরা কোথাও পিছিয়ে না পড়ি। তো পিছিয়ে না পড়তে হলে চলুন তাকেও ইন্টিগ্রেট করার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্স দেবো। এর একটা রিস্ক আছে, রিস্কটা নট অন রিয়েল টার্মস, বাট এর জন্য কিন্তু খুব হাই লেভেল অফ পলিটিক্যাল উইল দরকার। অ্যান্ড সব রকমের ডক্ট্রিনস আমরা এখন পর্যন্ত যতগুলো ডক্ট্রিনস আছে, যতগুলো সার্ভিসেসের আমাদের আর্ম ফোর্সেসের, সব ডক্ট্রিনের একটা কনভার্জেন্স দরকার, তবেই এরকম একটা মাস মুভমেন্ট হতে পারবে। তার গোলটা কি হবে? এটা মাল্টি ডোমেন ফোর্স হবে যেটা নট অনলি উড বি কেপেবল টু অ্যান্সার টুডেজ প্রবলেম বাট উড বি অলসো ফিউচার প্রুফ। কেন কি এই দুটো আবার এই কোথাও না কোথাও বোল্ড আর কনজারভেটিভকে দুটোকেই অ্যামালগামেশন করেই বানানো মিডিল পাথটা। তো ওয়ে ফরওয়ার্ড কি হবে? এই ওয়ে ফরওয়ার্ডও আবার 4টে ভাগে 5টা ভাগে আমরা দেখব, যেরকম কমান্ডে দেখেছি। থিয়েটার কমান্ডস, সেটাকে অল রেলমে যেরকম অলরেডি আমরা কমান্ডসগুলোকে এস্টাবলিশ করে দিয়েছি, এটাকে সার্ভিস স্পেসিফিক নিয়ে আসতে হবে, তার সাথে ইউনিফাইড করতে হবে। যেটা এখন সার্ভিস স্পেসিফিক রান করছে সে সাইলোজে ইন্ডিভিজুয়ালি সেটাকে ইউনিফাইড করতে হবে, যাতে আবার ডিসিশন মেকিং খুব ফাস্ট হয়। সেকেন্ড, ওনারশিপ, এই আপনার যে টেকনোলজির যে পেটেন্ট বা যত পেটেন্ট আছে, যেই জিনিসগুলো ডিজাইন করা আছে, ডিজাইন ইন ইন্ডিয়া, এই রকমের পেটেন্টসগুলোকে যাতে ইন্টেলেকচুয়াল পেটেন্টসগুলোকে যাতে ওনারশিপ নিতে পারি, প্রসিডিওরটাকে স্পিডি করতে হবে। থার্ড, রকেট লঞ্চার ফোর্সেসগুলোকে ইন্টিগ্রেট করতে হবে উইথ নতুন বা পুরনো মিসাইল, যেটাকে এখানটায় আমরা সিনক্রোনাইজেশনের সিনক্রেটিক পার্টে পড়ছিলাম, যে আমাদের ওল্ড মিসাইলস অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম নিউ মিসাইলস, এইগুলোকে সবগুলোকে একসাথে ইন্টিগ্রেট করতে হবে, যাতে কি এরকম না হোক যে আমরা কোনো একটা জায়গায় পুরনো ইনভেস্টমেন্টগুলোকে ভুলে গেলাম। ফোর্থ, আমাদেরকে আরও স্টার্ট আপ ক্রিয়েট করতে হবে, প্রাইভেট প্লেয়ার্সদেরকে অ্যালাউ করতে হবে, যেরকম আমরা স্পেসের ক্ষেত্রেও দেখেছি আইডিএক্স এর ক্ষেত্রে ইসরো যেখানটা অ্যালাউ করে, সেরকমই আমাদের প্রাইভেট প্লেয়ার্সদেরকেও অ্যালাউ করা উচিত, যারা তারা যাতে আমাদের যে ডিফেন্স বা মিলিটারি আছে তাদের জন্য ইনোভেশন নিয়ে আসতে পারে, নতুন নতুন টেকনোলজিস নিয়ে আসতে পারে, আর স্টেটের উপর থেকে একটু বার্ডেনটাও কমুক। অ্যান্ড ফোর্থ, আমাদের স্পেস আর সাইবার ওয়ারফেয়ারটাকে আরও রেজিলিয়েন্ট করে তুলতে হবে, যাতে কেন কি বাকি যখন অল ডোমেন, যখন অল রেম আমরা বলছি অ্যাটাক, তখন কিন্তু এই সাইবার স্পেস বা এইটা স্ট্রং হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেস আর সাইবার রেজিলিয়েন্ট হওয়া। এগেন, যদি প্রত্যেক দিনের মতন যদি কনক্লুশন ড্র করি অ্যাট লাস্ট, তো কনক্লুশন কি হতে পারে? কনক্লুশন উড বি ইন্ডিয়াস মাল্টি ডোমেন ডেটারেন্স necessitate a shift from platform centric, কোশ্চেনটা মনে পড়ছে? From platform centric approach, from platform centric approach to data driven warfare। কি করে হবে? যখন আবার 6টা যেই আমার 5টা যেই রেলম আছে, ডোমেন আছে, কি ফিজিক্যাল, স্পেস, সাইবার, কগনিটিভ অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক, এরা যখন সবাই একসাথে কাজ করবে, তখনই কিন্তু এই প্ল্যাটফর্ম সেন্ট্রিক যে আমাদের মাল্টি ডোমেন ডেটারেন্স, সেটা কিন্তু ডেটা ড্রিভেন ওয়ারফেয়ারে চেঞ্জ হবে। আর এর সাকসেসটা কিন্তু উড নট অনলি ডিপেন্ড অন দিস 5 ডোমেন অনলি, বাট অলসো অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সিঙ্ক্রোনাইজেশন অফ ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, অ্যান্ড প্লাস যেরকম দেখছিলাম ওয়ে ফরওয়ার্ডে প্রাইভেট সেক্টর লেড ইন্ডাস্ট্রিয়াল বেস, যাতে চায়নার যে অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে সেটাকে আমরা কাউন্টার করতে পারি। আবার সহজ ভাষায় যদি বলে দিই, যে এই রকমের মাল্টি ডোমেনিয়ান্স যে ডেটারেন্স আমরা বলছি, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা প্ল্যাটফর্ম সেন্ট্রিক থেকে ডেটা ড্রিভেন ওয়ারফেয়ারে যাব। আর এই ডেটা ড্রিভেন ওয়ারফেয়ার কি নিজে সেলফ সাফিসিয়েন্ট হবে না, তার জন্য আমাদের সিঙ্ক্রোনাইজেশন লাগবে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড ফ্রম দি স্টেট প্লাস প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন দিস সেক্টর, যাতে চায়নার যে অলরেডি ডেভেলপড পজিশন আছে সেটাকে কাউন্টার করতে পারে। উইথ দিস I would end this session, and I would hope that after this session you would be able to answer this
UPSC mains question wisely. I would use the word wisely. And yes, আপনারা যারা ভাবছেন যে এই কনটেন্টটা বাংলাতে পড়বেন, তাদের জন্য রাইস আইএস এর এই ইনিশিয়েটিভ, যেখানটায় সেম কনটেন্ট কিন্তু ওয়েল রিসার্চ করে রাইস আইএস আপনাদের জন্য বাংলাতে নিয়ে আসছে, যাতে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে মেন্সের অ্যান্সার লিখতে পারেন। উইথ দিস, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, subscribe to Rice IAS YouTube channel, and keep preparing. Thank you.